আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ভোর থেকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম বিপাকে পড়েন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে প্রধান সড়ক সহ অলিগলিতে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে যায়। দুর্ভোগের যেন শেষ ছিল না পথচারীদের। শুক্রবার রাজধানীতে 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে ভারী বৃষ্টি হবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ঝুম বৃষ্টি রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিলেও কয়েক ঘন্টা পর বিষাদে পরিণত হয় আষাঢ়ের ঘোর বর্ষা। ভোর 6টা থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঘণ্টা দুয়েক গড়াতে কাউরান বাজার, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি, মিরপুর সহ রাজধানীর অনেক রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থী সহ জরুরি কাজে বের হওয়া লোকজন। এছাড়া সড়কে জলাবদ্ধতার কারণে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। 1.5 ঘন্টা পর্যন্ত রাস্তায় বসাই পাবে, এর ভিতরে তো মনে করেন গাড়ি স্টার্ট হলো না, গাড়ি তলায় গেছে, ইঞ্জিন পর্যন্ত পানি যায়। বৃষ্টির কারণে গাড়ি বাদ দিয়ে নৌকা চালাবো পরিকল্পনা নিয়েছি। দুই সিটি কর্পোরেশন এই নৌকার ব্যবস্থা করতো, তাহলে মনে হয় মানুষের চলাচলের সুবিধা হইতো বেশি। পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় নগরে এমন দুর্ভোগ বলে মনে করেন সাধারণ মানুষ। যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের বৃষ্টির আগে তাদের উচিত এই ড্রেনেজগুলা এবং পানি যাতে নিষ্কাশন সঠিকভাবে হয় এগুলো মনিটর করা। প্রত্যেক বছর আমরা দেখি যে রাস্তায় বিভিন্ন ড্রেন কেটে পানি নিরসনের জন্য কাজ করা হয়। আসলে তারা কি কাজ করতেছে দেখতে আসি ভাই, বলার কি আছে? খালি উন্নয়ন। আপনার দরজার সামনেই যদি ময়লা থাকে, আপনার বাথরুমে যদি ঠিক না থাকে, আপনি কিসের উন্নয়ন করেন? আমাদের যতই মেয়র বলে যে আমরা বারবার পরিবর্তন কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতেছি না। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের 5 বিভাগে ভারী বর্ষণের সঙ্গে 2 বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথা জানায় আবহাওয়া অফিস। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। বাংলা ব্লকেড কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। মিছিল সমাবেশের পাশাপাশি সংক্ষিপ্ত সময়ের জন্য সড়ক ও রেল লাইন অবরোধ করে আন্দোলনকারীরা। পরবর্তীতে আর কোনো ধরনের হামলা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটবেন না বলেও হুঁশিয়ারি দেন। সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠক করে শনিবার সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিক্ষোভে যোগ দিতে দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। আদালত যে ধরনের রায় দিন এখন তার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমাদের আন্দোলন যেহেতু সরকারের কাছে এবং আমরা আইন বিভাগের কাছে এখন দাবি জানাচ্ছি, সেখান থেকে কোনো ধরনের সুস্পষ্ট জবাব এবং দৃশ্যমান পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে। আমরা অন্যায় কোনো দাবি করতেছি না, আমরা আমাদের ন্যায্য দাবি চাচ্ছি। আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় কিছু কুচক্রী মহল আন্দোলনকে বিতর্কিত করতে সাংবাদিকদের উপর হামলা করেছে বলে দাবি করা হয়। কুচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে। আমরা চাই তাদেরকে বিচারের আওতায় আনা হোক। কোটা সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে শিক্ষার্থীদের উপর আর যেন কোনো হামলা না হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। সেখান থেকেই আসে নতুন কর্মসূচির ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনকে বলে দেবেন, আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। একই দাবিতে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা রেল লাইন অবরোধ করলে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ থাকে। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।
কোটা নিয়ে সব দিক বিবেচনা করেই আদালত চূড়ান্ত রায় দিয়েছে। এরপরও শিক্ষার্থীদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা কোটা আন্দোলনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে কোটা আন্দোলনের মতোই গণতন্ত্র আর ভোটের জন্যও শিক্ষার্থীদের লড়াই করতে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত ইমরুল কায়েসার রিপোর্টে। কোটা বিরোধী শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক লিখিত বিবৃতিতে জানান, তরুণ যুব সমাজ ও শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী একটি চক্র সক্রিয় হয়েছে। তারা যে কোনো আন্দোলনের ফায়দা লুটতে চায়। কোটা আন্দোলনের উপর ভর করে তারা অপচেষ্টার পায়তারা করছে। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, কোটা নিয়ে আদালত চূড়ান্ত রায় দিয়েছে। এরপরও শিক্ষার্থীদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এ সময় জনদুর্ভোগের কর্মসূচি বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানান ওবায়দুল কাদের। এদিকে কোটা আন্দোলনের স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী আনিসুল হক। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক আলোচনা সভায় বলেন, মেধাবীদের সুযোগ না দিয়ে দলীয় লোক দিয়ে দেশ চালানোয় দেশ ডুবতে বসেছে। কোটার জন্য যেমন লড়াই করছে, গণতন্ত্র ও ভোটের জন্য শিক্ষার্থীদের লড়াই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায়, তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। ইমরুল কায়েস, RTV। কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে দেশ জুড়ে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তারই পরিপ্রেক্ষিতে 7 দফা দাবিতে কর্মসূচির ঘোষণা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনটি শনিবার বিকেল 4টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করবে। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা বাতিল আন্দোলনের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ 7 দফা দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে আবারও বাড়ছে পানি। ফলে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হবার শঙ্কা তৈরি হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি 24 ঘন্টায় অপরিবর্তিত থাকবে। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। বানের পানি একটু কমে তো টানা বৃষ্টিতে আবার বাড়ে। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না। সুনামগঞ্জে সুরমা নদীর পানি শহরের 16 ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে আছে রাস্তাঘাট, বন্ধ আছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের যান চলাচল। সিলেটেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা ও কুলাউড়ার নির্মাঞ্চল পানিতে ডুবে আছে। সুনামগঞ্জবাসী খুব দুর্দশার মাঝে আছে। সরকারি একটা ব্যবস্থা এলে আমরা সুনামগঞ্জবাসীর লাগে খুবই ভালো হইব। একটা মেম্বার চেয়ারম্যান এমপি দেখে না, মানুষ আনা খাইয়া মরতে আছে, বড় অসুবিধা হইতে, না পারি নিজে চলতে, না পারি সংসার চালাইতে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তলিয়ে আছে 165টি চরের বাড়িঘর। কুড়িগ্রামের নির্মাঞ্চলে পানিবন্দী লাখো মানুষ। এসব এলাকায় বাসিন্দারা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে। 8-10 দিন থেকে পানি খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবার দেখছি। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, সেজন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে আছে জেলার 10,000 হেক্টর ফসলি জমি। যমুনার পানি বাড়ছে জামালপুরে। এতে পানিবন্দী 6 উপজেলার 2.5 লাখ মানুষ। এছাড়া টাঙ্গাইলে 60টি উপজেলার 1.5 লাখের বেশি মানুষ 1 সপ্তাহ ধরে মানবেতর দিন কাটাচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি 24 ঘন্টায় স্থিতিশীল থাকবে। সৈয়দ মাহমুদ, RTV। এদিকে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন চলছে ময়মনসিংহের গৌরীপুরে। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। নদী গর্ভে চলে গেছে ফসলি জমি। অনেকে ঘরবাড়ি হারানোর আতঙ্কে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সে সম্বল রক্ষায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সহযোগিতার দাবি স্থানীয়দের। ময়মনসিংহ সংবাদদাতা মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চোখের সামনে নদীগর্ভে বসত ভিটা ফসলি জমি হারিয়ে পাগল প্রায় বৃদ্ধ আব্দুল খালেক ঘরবাড়ি হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তিনি। প্রতি বছর বর্ষা আসলে উজানের ঢলে ব্রহ্মপুত্র নদের তীরে ভাঙন শুরু হয়। এবারও তীব্র ভাঙনে দিশেহারা মানুষ। শত শত একর ফসলি জমি, বাপদাদার বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার 100-র বেশি পরিবার। ভাঙনের ঝুঁকিতে থাকায় অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আমার বাপ দাদার আমার 100 বড় সম্পদ এই যে জায়গাটা জমিটা গাঙ্গে ভাঙ্গে বাড়ি নিতে নিতে মনোরুন সবগুলাই নিতে গাও। বাপ দাদার ঐতিহ্যবাহী বাড়ি পিঠা জায়গা সকল কিছু আমার নদীতে আমার দোষে পড়ছে। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে এবং BAWTO তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আর আমরা যাতে করে এটা ভাঙন এলাকায় মানুষের ঘরবাড়ি বিলীন না হয়, ফসলি জমি ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা আমাদের তরফ থেকে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাঙনের কবল থেকে শেষ সম্বল রক্ষা ও মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। সকাল থেকে মুষলধারে বৃষ্টির অজুহাতে আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার। রীতিমতো পকেট খালি করে বাজার থেকে ঘরে ফিরছেন মানুষ। ভোক্তাদের অভিযোগ, একটি পণ্যের দাম কমলে অন্যটি বাড়ে কয়েক গুণ। দামের দৌড়ে সামনের সারিতে কাঁচামরিচ, পিছিয়ে থাকতে চাইছে না পেঁয়াজও। সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। শাকিলা করিমের রিপোর্ট। বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। মাছ মাংসের দাম বেশি হওয়ায় সবজির ওপর নির্ভর করা নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা এখন সেই সুযোগও পাচ্ছেন না। সপ্তাহের ব্যবধানে বেড়েছে শাকসবজি সহ বিভিন্ন পণ্যের দাম। সকাল থেকে ঝুম বৃষ্টির কারণে বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কম। তারপরও দাম হাঁকছেন বিক্রেতারা। আগে থেকেই হাতের নাগালের বাইরে আলুর দাম, কাঁচামরিচের দাম এখন 280 থেকে 300 টাকা। এছাড়া বেশিরভাগ সবজির দাম এখন প্রতি কেজি 100 টাকার বেশি। পটল আছে 50 টাকা কেজি, ভেন্ডি আছে 60 টাকা, পেঁপে আছে 50 টাকা। কাঁচামরিচের দামটা একটু বেশি, 260 টাকা কেজি। কাঁচামরিচটা আমাদের বাংলাদেশে নাই, ইন্ডিয়ান থেকে আসতেছে, তো এই জন্য একটু দাম বেশি। বৃষ্টিতে ভিজার কারণে দোকানদারও ঠিকমতো বাজার আসতে পারে না, কাস্টমার আসবে কেমনে? আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে শসা। দেশে টমেটোর মৌসুম শেষ হওয়ায় ভারত থেকে আমদানিকৃত টমেটোর দাম শুনলে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। টমেটো 220 টাকা কেজি। ইন্ডিয়ান টমেটো, তার জন্য দাম বেশি। ক্রেতারা বলছেন, এই যখন অবস্থা তখন বাজারে এসে সবজি কিনতে আয় ব্যয়ের হিসাব মিলানোই এখন দুরূহ ব্যাপার। আসলে আমার যে বেতনে আমি কভার করতে পারি না। আমার ছেলেবেল লেখাপড়া, আসলে বাজার সদাই করে দেখি যে আমার জানা হয় প্রতি মাসেই। আর সাথে ব্যয়ের হিসাব এখন তো মেলানো কঠিন, সঞ্চয় করা যাচ্ছে না, সবকিছুরই দাম বেশি। 100 টাকার নিচে কোনো সবজি নাই। আপনার মাছ বাজারেও কিনতে গেলে আমরা নাগালের বাইরে, এগুলো আসলে সাধারণ জনগণের প্রতি অনেক চাপ হয়ে যায়। নতুন করে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা বাড়তি দাম গুনতে গিয়ে বিষয়টি নিম্ন আয়ের ভোক্তাদের কাছে এখন মরার ওপর খাড়ার ঘা। বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি সহ কঠোর মনিটরিং এর দাবি ক্রেতা বিক্রেতা উভয়েরই। শাকিলা করিম, RTV, ঢাকা। চট্টগ্রামে লবণ বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। গতরাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হবিলাস দ্বীপ ইউনিয়নের মিলিটারি পুলের দক্ষিণ পাশে পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে পেপার মিলের সামনে বোয়ালখালীগামী লবণ বোঝাই ট্রাকের সঙ্গে পটিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর 5 তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকটির গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা ও জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুর মফিজ, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান, সাবেক চেয়ারম্যান সাইদ এইচ চৌধুরী, পরিচালক কাজী রকুনউদ্দিন আহমেদ ও স্বতন্ত্র পরিচালক আওরঙ্গজেব চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে শাখা ব্যবস্থাপক সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। শুক্রবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলনে তিনি কথা বলেন। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য পরিকল্পনা প্রণয়নে এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও সব শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শুক্রবার এই উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 7 জন সিনিয়র মেকআপ আর্টিস্টকে আইকন মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আসছে মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপের মুখেও নির্বাচনে লড়তে অনড় প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তিনি সেরা ব্যক্তি। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে রাশিয়াকে ঠেকাতে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ঘোষণা করে ন্যাটো সম্মেলনের শেষ দিন যৌথ বিবৃতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। ফারুক হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগে থেকেই 81 বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল ডেমোক্র্যাট শিবিরে। ট্রাম্পের সঙ্গে বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর এখন তা আরও জোরালো হয়েছে। কিন্তু সরে দাঁড়াতে নারাজ বাইডেন বলছেন সুস্থ আছেন তিনি। রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী। তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভুলে প্রেসিডেন্ট পুতিন নামে সম্বোধন করে বসেন বাইডেন। এ বিষয়টি আবারও তার মানসিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করল। গাজা ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে ওই সম্মেলনে। বাইডেন বলেন ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান না হলেও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি। এদিকে ন্যাটোর 3 দিনব্যাপী 75তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ঘোষণা দেওয়া হয়েছে জার্মানিতে 2026 সাল থেকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। The United States decided to deploy deep precision strike capabilities in Germany. এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলছে এটি ধারাবাহিক উস্কানির যোগসূত্র মাত্র। ফারুক হোসেন, আরটিভি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 38,300 জনের। চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন 88,000-এর বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে গাজা এখন যুদ্ধ শেষ করার সময় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার পর সংবাদ সম্মেলনে একথা জানান বাইডেন। কোপা আমেরিকার ফাইনালে হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। বন্ধু ডি মারিয়ার বিদায় ভালোভাবে উদযাপন করতেই নিজের অবসরের ঘোষণা গোপন রেখেছেন লিওনেল মেসি। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রভাবশালী সাংবাদিক হোসে অরমন্ডো। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।